প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বলবো ম্যাট্রিক্স সম্পর্কে। তো ফার্স্টে আমরা জানার চেষ্টা করি আসলে রিয়েলিটিতে এর অবস্থানটা কোথায়, বা এর সাথে রিয়েলিটির কোনো ম্যাচিং ব্যাপার আছে কিনা, বা কোনো একটা টপিক্সের সাথে যেটা আমরা জানি তার সাথে রিয়েলিটির ম্যাচিং আছে কিনা। তো আছে, আমি ওই ব্যাপারটাই তোমাদেরকে ফার্স্টে অনুধাবন করানোর চেষ্টা করতেছি। তো সেটা হলো, মনে করো একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে। একটা ক্লাসে স্টুডেন্ট আছে 40 জন। এখন আমরা কিছু ইনফরমেশন সংরক্ষণ করতে চাই। এক হলো স্টুডেন্টদের নেম, সে ফর এক্সাম্পল তার আইডি, আরেকটা হলো তার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার, ওকে। এখন এই জিনিসগুলো যদি একটা আমি এখানে লিখে রাখি, আরেকটা এখানে, আরেকটা এই জায়গায়, আরেকটা এই জায়গায়, আরেকটা এখানে, আরেকটা এখানে, এভাবে লিখলে তুমি কিন্তু জিনিসগুলো খুঁজে পেতে অনেক সময় লাগবে, বা জিনিসগুলো আনঅ্যারেঞ্জড অবস্থায় থাকতেছে। কিন্তু জিনিসগুলোকে যদি আমরা এইভাবে টেবিলে সজ্জিত করে রাখি, সে ফর এক্সাম্পল আমরা যদি এইভাবে না লিখে এইভাবে করি, একটা টেবিল বানাই, এখানে মনে করো এন দ্বারা আমি নেম বুঝালাম, আই দ্বারা আইডি বোঝানো হলো, আর এম এন দ্বারা মোবাইল নাম্বার বোঝালাম। তাহলে দেখো এখানে নামগুলো যখন তুমি দেখতে পাবে, তার আইডিটাও দেখতে পাবে এবং সাথে সাথে মোবাইল নাম্বারটাও খুঁজে পাবে। মানে জিনিসগুলো কিন্তু ওয়েল অ্যারেঞ্জড অবস্থায় থাকবে। তো ম্যাট্রিক্সটাও এই ধরনের একটা ব্যাপার। সেটা হলো উপাত্তগুলোকে সাজিয়ে রাখা। কিভাবে? এই যে এইভাবে, যেটাকে বলা হচ্ছে আমরা ভূমির সমান্তরাল, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো, বা বাংলাতে সারি বলা হয়। আর এইভাবে এটাকে বলা হয় কলাম। এইভাবে রাখা, এটাকে বলা হচ্ছে কলাম, যেগুলো ভূমির উপরে লম্ব। তার মানে হলো কিছু ইনফরমেশন বা ম্যাথমেটিক্যাল ডাটা যদি নির্দিষ্ট সংখ্যক রোতে, যেমন আমি 3টা রোয়ের কথা বলতে পারি, আবার এইভাবে যেগুলো আছে ভূমির উপর লম্ব, বা এদেরকে বলা হচ্ছে হরাইজন্টালি। এটা এটা হলো হরাইজন্টালি রোগুলা। আর ভূমির উপর লম্ব যেগুলো তাদেরকে বলা হচ্ছে ভার্টিক্যালি। যদি ইনফরমেশনগুলোকে এইভাবে রেখে আমি এই রকম ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেই, অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেই, সেই স্ট্রাকচারটাকে বলতেছে ম্যাট্রিক্স, ম্যাথমেটিক্সে। তার মানে আসলে আমরা টেবিল যেরকম শিখেছি, ব্যাপারটা কিন্তু ওই রকমই। দেখো তো, এখানে এই যে এক জায়গায় ইনফরমেশন, এখানে একটা ইনফরমেশন, এখানে একটা ইনফরমেশন, এখানে একটা ইনফরমেশন। জাস্ট ভূমির সমান্তরাল হলে তাকে রো বলতেছো, আর ভূমির উপর লম্ব হলে তাকে আমরা কলাম বলতেছি। এই যা, আর কিছু না। তার মানে হলো টেবিলে যে ধরনের ডাটা সংরক্ষণ করা হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এইভাবে ডাটা সংরক্ষণ করা হচ্ছে। তো এগুলো হলো ম্যাথমেটিক্যাল ডাটা। এগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, বা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে দেন ডিসিশনে পৌঁছাতে পারি। প্রিভিয়াস কিছু হয়তো ইয়েতে আমরা দেখেছি যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করার পরে দেন আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করে ভালো একটা রেজাল্ট, বা ফিউচারে ইন ফিউচার কী হবে এই ধরনের ডিসিশন আমরা নিতে পেরেছি। ম্যাট্রিক্সটাও তাই, এই ধরনের একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাট, যেখানে ডাটা সংরক্ষণ করে রাখা হয় নির্দিষ্ট সংখ্যক রোজ এবং নির্দিষ্ট সংখ্যক কলামসের মাধ্যমে। তো আমি আরেকটা এক্সাম্পল বলি তোমাদেরকে, যে আসলে ম্যাট্রিক্স যে ইউজ হচ্ছে ডাটাগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে, সেটা একটু বোঝানোর চেষ্টা করি আরেকটু ক্লিয়ার ওয়েতে। সেটা হলো কেমন, মনে করো 3জন ফুটবল প্লেয়ার আছে। আমি এটাকে একজনকে বলতে পারি মেসি, আরেকজনকে বলতে পারি নেইমার, আরেকজনকে বলতে পারি রোনালদো। আর দিয়ে প্রকাশ করলাম, ওকে। 3জন ভদ্রলোক আছেন এভাবে ফুটবল খেলোয়াড়। ওনারা মোটামুটি এখানে অবস্থিত। এখন পাচিংয়ের যে ব্যাপারগুলা সেটা দেখো। মনে করো মেসি নেইমারকে পাস করলো বলটা, আবার নেইমার এই বলটাই রোনালদোকে পাস করে দিল, আবার রোনালদো এই ব্যাপারটা মেসিকে পাস করে দিল, আবার মেসি কাকে দিল, এই যে মনে করি রোনালদোকে দিয়ে দিল, অথবা আবার রোনালদো কাকে দিল, নেইমারকে দিল। প্রেজেন্টলি ব্যাপারটা নেইমারের কাছে গেছে।
এখন আসো এই যে ঘটনাগুলা, এগুলো চিত্রের মাধ্যমে লিখেছি, এগুলা কিন্তু এই ডাটাগুলা কিন্তু ম্যাট্রিক্সের মাধ্যমে সুন্দর করে রাখা যায়। তো কিভাবে, যে কোনো পাস যদি সংগঠিত হয়, পাসিং যদি সংগঠিত হয়, সেই ক্ষেত্রে বলা হয় এন্ট্রিটাকে 1। যেমন তোমরা সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে পড়েছো, যদি কোনো একটা নোডে কোনো একটা জায়গায় ইলেকট্রিসিটি প্রেজেন্ট থাকে সেটাকে বলেছো 1, ইলেকট্রিসিটি অ্যাবসেন্ট মানে 0। এখানেও তাই, পাস যদি সংগঠিত হয় তাহলে 1, পাস যদি সংগঠিত না হয় তাহলে সেটাকে আমরা 0 দিয়ে ডিনোট করব। তাহলে একটা পাস ম্যাট্রিক্স বানাই আমরা, বললাম পাসিং ম্যাট্রিক্স বা পাস ম্যাট্রিক্স। তো সেটা কিভাবে হতে পারে, কিভাবে পাসিং হয়েছে সেটা আমরা দেখি। যেমন ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখি। এখন দেখো আমাদের খেলোয়াড় সংখ্যা কয়জন, 3 জন। তাহলে উপরে লিখো এই যে প্রথম জন এম, তারপরে হলো এন, তারপরে হলো কত, এই যে আর, এখানেও যে এম, এখানে এন, এখানে আর। দেখো মেসি টু মেসি নিজের মাঝে কিন্তু কোনো পাসিং হয় না, তাহলে পাসিংটাকে 0 লিখতে পারি। তারপরে দেখো এম এন মানে মেসি টু নেইমার, এই যে একটা পাস আছে কিন্তু, এই যে মেসি টু এই যে নেইমার, পাসিং যেহেতু আছে এটা 1 হবে। মেসি টু রোনালদো, দেখো তো এই যে মেসি টু রোনালদো আছে তো একটা, মেসি টু এই যে রোনালদো আছে, তো মেসি টু এই যে রোনালদো, তাহলে আছে 5 একটা। তারপরে নেইমার, এবার নেইমার একটা হিসাব করে, নেইমার টু মেসি, দেখি নেইমার টু মেসি কিন্তু কোনো পাস নাই, দেখছো? যদি থাকতো তাহলে তো তীর চিহ্ন দিকে থাকতো, পাস নাই। তাহলে নেইমার টু মেসিতে কোনো পাস নাই, এই যে এটাকে এইভাবে লিখতে পারি। তারপর আসলে নেইমার টু নেইমার, তো নিজের মাঝে তো পাসিং সম্ভব না, তাহলে এটা 0। তারপরে নেইমার টু রোনালদো, দেখো তো এই যে নেইমার টু রোনালদো একটা পাস আছে তো, তাহলে এটা কত হয়ে যাবে, এই যে নেইমার টু রোনালদো, এটা হয়ে যাবে আমার। তারপর আসো এবার রোনালদোর ব্যাপারটা দেখো, রোনালদো টু মেসি আছে কিনা, এই যে রোনালদো থেকে মেসি যে একটা আছে তো, রোনালদো টু এই যে মেসি। তারপর আবার দেখো রোনালদো থেকে নেইমার, এই যে রোনালদো থেকে এই যে নেইমার আছে, এই যে আছে। তারপরে রোনালদো থেকে রোনালদো, নিজের মাঝে পাসিং সম্ভব না। তাহলে দেখো এই যে প্র্যাকটিক্যাল ঘটনাটা, সেটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি ডাটাটা রেখে দিতে পারি ম্যাট্রিক্সের মাধ্যমে, বা যখন ডাটা এন্ট্রির কাজ করবে তখন আমরা এইভাবে ডাটাগুলো নিতে পারি, বা যে কোনো প্রোগ্রামিংয়ে এইভাবে ডাটাগুলোকে রিড করানো যায় ম্যাট্রিক্সের মাধ্যমে। তো এটা দ্বারা তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে আসলে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনটা আছে। তো ম্যাট্রিক্স কি জিনিস, ম্যাট্রিক্স হলো একটা নির্দিষ্ট ফরম্যাট যেখানে নির্দিষ্ট সংখ্যক রো থাকে এইভাবে, আর নির্দিষ্ট সংখ্যক কলাম থাকে। তো রো গুলা হলো ভূমির সমান্তরালে যেগুলো সেগুলা, আর যেগুলা ভূমির উপর লম্ব খাড়াখাড়ি অবস্থায় আছে সেটাকে বলা হচ্ছে কলাম। তাহলে ম্যাট্রিক্স আর কিছুই না, রিপ্রেজেন্টেশনস অফ কোয়ান্টিটিস ইন সার্টেন রোস অ্যান্ড কলাম, যাদেরকে এনক্লোজ করা হয়, আবদ্ধ করে দেওয়া হয় ফার্স্ট ব্র্যাকেট অথবা এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা। ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস, থার্ড ব্র্যাকেটকে বলা হয় তোমার স্কোয়ার ব্র্যাকেট। এখন আসো আমরা সুন্দরভাবে ডেফিনেশনটা দেখার চেষ্টা করি। এখন আশা করি দেখবা যে তোমার কাছে অনেক ক্লিয়ার ব্যাপারটা, তোমাদের কাছে ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। ওকে, এখন আমরা ডেফিনেশনের দিকে যাওয়ার চেষ্টা করি। এখানে কি বলেছে, ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট মানে সজ্জিত রূপ কার অফ কোয়ান্টিটিস অর নাম্বারস, সেটা কোয়ান্টিটি হতে পারে, নাম্বার হতে পারে, ইন সার্টেন রোজ অ্যান্ড কলামস অলসো এনক্লোজড বাই প্যারেনথেসিস অ্যান্ড স্কোয়ার ব্র্যাকেট। তো কোনো কিছু জিনিস যদি তুমি রাখো তাদেরকে কিন্তু প্যাকেটের ভিতরেই রাখো, তাহলে এখানেও কোনো জিনিস রাখতেছো তাহলে তাদেরকে একটা স্ট্রাকচারের ভিতরে রাখতে হবে। এখানে স্ট্রাকচারটা হলো এরকম, প্যারেনথেসিস অথবা স্কোয়ার ব্র্যাকেট, ডাটাগুলো এর ভিতরে রাখলাম। প্রথমে রো রো কলামে সাজাবা, তারপর এই ডাটাটা নিয়ে এর ভিতরে রাখবা, যেমন প্যাকেটের ভিতরে আমরা জিনিসগুলো রাখি তেমনই এখানে, এখানেও জাস্ট এই জিনিসগুলো এনে রাখতে পারবো বা এই স্ট্রাকচার রাখতে পারবো, তখন এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বলা হবে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের রো কলাম সংখ্যা অসংখ্য হতে পারে। তো আমরা যেহেতু জেনারেলি কথা বলবো, তাহলে জেনারেল একটা এক্সাম্পল আমরা এখানে নিব। তো দেখো জেনারেল এক্সাম্পলটা কেমন এখানে, সেটা হলো এই যে এমন, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে,
এখন যদি তুমি বলো যে এটা এইভাবে কেন আসলো, তো ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদানগুলা সেগুলো আমরা ইংলিশ অ্যালফাবেটের স্মল লেটারগুলো দিয়ে লিখবো, ওই যে সেটের মতো। তাহলে উপাদানগুলাকে লিখবো স্মল লেটার দ্বারা, আর যদি ম্যাট্রিক্স বুঝাইতে লেখা হয়, ম্যাট্রিক্সের নাম দিতে হয়, তাহলে ক্যাপিটাল লেটার দ্বারা দিবে। এরকম, এটা মনে রাখবা। আর উপাদানগুলা সংখ্যা দিয়েও বোঝানো যায়। আর ম্যাট্রিক্সে জাস্ট ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল লেটারগুলোই আমরা ইউজ করব। এখন আসো, এখানে অনেকগুলো উপাদান দরকার, কিন্তু আমাদের ইংলিশ অ্যালফাবেট হলো কয়টা? 26টা। তো তাহলে এখানে যদি 100টা উপাদান হয়, তাহলে তো আর এ বি সি দ্বারা আমি 26টা পরে আর পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক ইউজ করতে পারি, সেটাকে সাফিক্স এবং প্রিফিক্সের। তো সেটা কি? সাফিক্স। তো সেটা কেমন? মনে করো আমি এ নিলাম, এখন এ কে যদি বাড়াতে চাই, দেখো এক এ দ্বারাই কিন্তু আমি অসংখ্য সিম্বল জেনারেট করতে পারি। A1, A2, A3, A4, A4, A100, এই যে 100টা বানিয়ে ফেললাম। তাহলে আমার দেখো ইংলিশ অ্যালফাবেট কিন্তু 100টা নাই, তারপরও এই সাফিক্সগুলো ইউজ করে কিন্তু আমি 100টা এই ধরনের এলিমেন্ট বানিয়ে ফেলতে পেরেছি জেনারেলি। এখানেও আমি সেই কাজটাই করেছি। তো বলতে পারো স্যার এখানে তো 1 ছিল একটা, এখানে 11, আসলে 11 না, এখানে 1 তাহলে আরেকটা 1 দ্বারা এখানে আসলে কি বোঝানো হচ্ছে? তো প্রথম 1টা দ্বারা বোঝানো হচ্ছে রো, প্রথম যেটা থাকবে সেটা দ্বারা বোঝানো হবে রো। এই যে A1, 1 লিখেছি, A1 দ্বারা বোঝানো হচ্ছে রো, আর A1 দ্বারা বোঝানো হচ্ছে কলাম। কলাম। তাহলে এই যে দেখো, এটা হলো কিন্তু ফার্স্ট রো এর, এটা হলো কি ফার্স্ট রো। একটু সুন্দর করে একটু আইডেন্টিফাই করি, এটা হলো আমাদের কিন্তু ফার্স্ট রো। তাহলে ফার্স্ট প্রথমটা দ্বারা এই যে 1 দ্বারা বোঝানো হলো ফার্স্ট রো, এই 1 দ্বারা বোঝানো হলো ফার্স্ট রো, এই 1 দ্বারা বোঝানো হলো যে ফার্স্ট রো। মানে এই যে ফার্স্ট রো, ভূমি সমান্তরাল, এই যে ভূমির সমান্তরাল, এটা হলো ফার্স্ট রো। এখন যে কলাম, তাহলে এটা ভূমির বরাবর লম্ব, এই যে ভূমি বরাবর লম্ব, তাহলে পরের যে 1টা এটা বুঝাচ্ছে কলাম। এই যে এটা হলো ফার্স্ট কলাম, তারপর সেকেন্ড কলাম, এটা এই কারণে এখানে 2 এসেছে, এই যে এটা সেকেন্ড কলাম। তারপর এইভাবে যেতে যেতে লাস্টে যেহেতু n আছে, তার মানে এটা n তম কলাম, তার মানে এখানে আসলে n সংখ্যক কলাম আছে। এইভাবে দাগ কাটা আছে কতগুলা, এভাবে যেতে যেতে এই যে দ্বিতীয়টা A11, প্রথমটা হলো রো, দ্বিতীয়টা কলাম, তাহলে দ্বিতীয়টা হিসাব, এটা 1 নাম্বার রো, ঠিকই আছে। তাহলে কলামের ক্ষেত্রে হিসাব করলে এই যে 1 নাম্বার কলাম, এই যে এটা 2 নাম্বার কলাম, এইভাবে যে 3 নাম্বার 4 নাম্বার যেতে যেতে ডট ডট দ্বারা বোঝানো হলো অসংখ্য, লাস্টে কত লেখা আছে? n, তাহলে এখানে n সংখ্যক কলাম আছে। তাহলে রো কয়টা আছে? রো হলো এগুলা, এই যে একটা, এই যে প্রথম 1 দ্বারা 1 নাম্বার রো, দ্বিতীয় যে 2 2 2, তার মানে এটা হলো 2 নাম্বার রো, এভাবে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার ডট ডট দ্বারা বোঝানো অসংখ্য। তাহলে লাস্টে কত লেখা আছে? m। এই যে এখানেও কত লেখা আছে? m। এখানে কত লেখা আছে? m। তার মানে এটা হলো m তম রো। এটা কত? m তম রো। তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়ালো ব্যাপারটা? কলাম আছে কয়টা? নাম্বার অফ কলাম আছে n সংখ্যক। তাহলে এইভাবে লাইন আছে, এই যে ভূমির উপরে লম্ব এরকম যেগুলো আছে সেগুলো কলাম। তাহলে এই কলাম সংখ্যা কয়টা আছে? কলাম আছে n সংখ্যক, কলাম আছে n সংখ্যক। এইভাবে দাগ কাটা, এই যে n। আর এইভাবে যেগুলো আছে ভূমি সমান্তরাল, এগুলো রো, রো আছে m সংখ্যক। এখন এদের ডাইমেনশন আমরা লিখব। ডাইমেনশন বলতে বোঝানো হয়, যেমন আমরা রুমের সাইজ বলি, যে এই রুমটার সাইজ কত, আমরা বলি এত ফিট বাই এত ফিট, হয়তো বলি 12 ফিট, 12 ফিট বাই 13 ফিট, এরকম বলি আর কি, এফটি দ্বারা ফিট বোঝানো হয়। তাহলে 12 ফিট, এই যে এটাকে গুণ চিহ্ন বলে না, বলে বাই চিহ্ন, 12 ফিট বাই 13 ফিট। তো এখানে তো আর দৈর্ঘ্য প্রস্থ নাই, এটা মনে করো হয়তো দৈর্ঘ্য, প্রথমটাকে দৈর্ঘ্য, পরেরটাতে প্রস্থ। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমটা হলো রো, পরেরটা হলো কলাম। তাহলে এর ডাইমেনশন কত হবে? এখানে বলো তো রো সংখ্যা কয়টা? রো সংখ্যা হলো m। এইভাবে চিন্তা করবি, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, যেতে যেতে প্রথম লেখা আছে m, তাহলে m সংখ্যক রো। তাহলে এই যে এর ডাইমেনশন হবে m
বাই চিহ্ন, এটা গুণ বলবা না কখনো, এটা হলো বাই। কলাম কয়টা? এই যে একটা দুইটা এভাবে যেতে যেতে লাস্টে দ্বিতীয়টা কত বোঝাচ্ছে? এই যে এন, এই যে এন, তাহলে এন সংখ্যক কলাম আছে। তো এইভাবে ডাইমেনশন লেখা হয় একটা ম্যাট্রিক্সের। একটা ম্যাট্রিক্সের এভাবে আমরা ডাইমেনশন লিখি। তার মানে এই ডাইমেনশন থেকে বোঝা যায় আসলে তার কতগুলা রো আছে, কতগুলা কলাম আছে। সবাই মনে রাখবা, প্রথমটা হলো রো, প্রথমে আমরা লিখবো রো, তারপরে যেটা লিখবো সেটা হলো কলাম। এগুলো একটু আমি বারবার বলতেছি একটা কারণে, কারণ তোমরা এগুলো যেন মাথায় গেঁথে যায় বা মনে থেকে যায়, এই কারণে বলার চেষ্টা করতেছি। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি কোন একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন লিখতে হলে প্রথমে রো লিখতে হয়, তারপর বাই চিহ্ন, তারপরে কলাম সংখ্যা লিখতে হয়। ওকে, তাহলে ম্যাট্রিক্সের ডেফিনিশন এবং ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয় সেটা আমরা বুঝতে পেরে গেছি। এখন যদি বলা হয় যে একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল লেখো যেটা 3/3, তার মানে 3/3 মানে হলো তিনটা রো, এই যে এখানে মনে করো 3/3 লিখলাম, তার মানে কি বোঝানো হচ্ছে এখানে? তিনটা রো, তিনটা কলাম, প্রথমে রো তারপর কলাম। তাহলে রো তিনটা, কলাম তিনটা, কিন্তু এলিমেন্টের কথা কিছু বলে নাই। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো নাও। কলাম কিন্তু তিনটা হইতে হবে, তাহলে 1 নিলাম, এই যে 2 নিলাম, এই যে 3 নিলাম, এই যে একটা কলাম, দুইটা কলাম, এই যে তিনটা কলাম। রো কয়টা হবে? তাও তিনটা। তাহলে যে একটা রো পেলাম, তারপর -2 নিলাম, এটা তোমার ইচ্ছে, কিন্তু তুমি যেভাবে নাও। আরেকটা রো তৈরি হলো, আরেকটা যদি নিতে চাও, এই যে 2, এই যে মনে করো 0 নিলাম, তাহলে যে একটা রো, দুইটা রো, যে তিনটা রো, একটা কলাম, দুইটা কলাম, এই যে তিনটা কলাম। তার মানে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি। তো যেটাকে ডাইমেনশন বলা হয় তাকে অর্ডারও বলা হয়, তাকে সাইজও বলা হয়। এখন আসো আমরা নেক্সট টপিক্সে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ রিমেম্বার, মনে রাখতে হবে ম্যাট্রিক্স সম্পর্কে যে বিষয়গুলো, সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। 1 নাম্বার, ম্যাট্রিক্সে এলিমেন্ট থাকে, মানে উপাদান থাকে, সেটাকে আমরা এলিমেন্টও বলতে পারি, প্লুরাল ফর্মে এলিমেন্টস। মেম্বার বলতে পারি সদস্য, এটাকে প্লুরাল ফর্মে মেম্বার্স। বা এন্ট্রি বলতে পারি, এন্ট্রি সিঙ্গুলার, এন্ট্রিজ প্লুরাল ফর্ম। এন্ট্রি মানে ভুক্তি, এটা অন্তর্ভুক্ত যেটা সেটা। কম্পোনেন্ট মানে কি? উপাদান। তাহলে দেখো এর সদস্যগুলাকে বা এর উপাদানগুলাকে আমরা অনেকগুলা ইংলিশ টার্মে জানতে পারি। তো বিভিন্ন বইতে বিভিন্নভাবে লিখে থাকে, তাই আমি এই 4টা নামই এখানে ইনক্লুড করে দিয়েছি, তোমরা যেন কনফিউজড না হও। আশা করি এই অবজারভেশনটা আমাদের হয়েছে বা রিয়েলাইজেশনটা হয়েছে যে উপাদানের এতগুলা নাম থাকতে পারে। তারপরে ম্যাট্রিক্সে রো এবং কলাম থাকে, আমরা সেটা দেখলাম, নির্দিষ্ট সংখ্যক রো এবং নির্দিষ্ট সংখ্যক কলামে সাজানো। আবার একটু বলি রো কোনগুলা, এগুলাতে বারবার স্টুডেন্টরা ভুল করে, যেগুলা হলো ভূমির সমান্তরাল, এই যে ভূমির সমান্তরাল, এগুলো হলো রো। কলাম কোনগুলা? যেগুলো ভূমির উপরে এইভাবে, এই যে লম্ব। তাহলে এই যে 3টা রো পেয়েছো, 3টা কলাম পেয়েছো, তাহলে ম্যাট্রিক্সের রো কলাম থাকে, এটা আমরা বুঝতে পেরেছি। তারপরে আসি, ম্যাট্রিক্সের ডাইমেনশন থাকে, যেটা এই যে এখানে লিখেছি, ডাইমেনশন মানে 3/3। প্রথমে রো লিখতে হয়, পরে কলাম লিখতে হয় বাই চিহ্ন দিয়ে। তো এই ডাইমেনশনকে 3টা নামে বা মাত্রা, যেটা একটা 3টা নাম আছে, একটা হলো ডাইমেনশন, আরেকটা এটাকে অর্ডারও বলা হয়, আরেকটা এটাকে সাইজও বলা হয়ে থাকে। তো যে কোনো বইতে যে কোনোটা লিখে থাকতে পারে, আমরা যেন কনফিউজ না হয়, যেন ব্যাপারটাকে ভালোভাবে ফিল করতে পারি, উপলব্ধি করতে পারি। 3 নাম্বার, ডাইমেনশন আমরা কিভাবে লিখব। 4 নাম্বার, ডাইমেনশন কিভাবে লিখব। ওই যে প্রথমে নাম্বার অফ রো লিখব বাই চিহ্ন দিয়ে, নাম্বার অফ কলাম লিখব, তাহলে ডাইমেনশন লিখা হয়ে গেল। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল বলি। মনে করো এই যে একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, এটা আমার ইচ্ছা মতে উপাদানগুলো নিয়ে আমি লিখেছি, তোমাকে জাস্ট বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? যে এর ডাইমেনশনটা কত আমি লিখলাম, এখন লিখতে হবে যে ডাইমেনশন কত। তাহলে প্রথমে কি লিখতে হবে? নাম্বার অফ রো। তো নাম্বার অফ রো মানে কি? যেগুলা ভূমি সমান্তরাল, এই যে একটা, এই যে দুইটা, তাহলে 2টা রো আছে, বাই চিহ্ন দাও। কলাম কয়টা? এই যে ভূমির উপর লম্ব যেগুলা, একটা, দুইটা, এই যে তিনটা। তার মানে এটা হলো 2/3 অর্ডার এর একটা ম্যাট্রিক্স, বা 2/3 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স, বা 2/3 সাইজের একটা ম্যাট্রিক্স। আশা করি আমরা এগুলো ক্লিয়ার হতে পেরেছি।
তারপরে আসো এখন আমরা ভেরিয়াস টাইপ অফ ম্যাট্রিক্স দেখব। তো ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্স বলতে এখানে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের কথা বলা আছে। এখন দেখি একটা একটা করে দেখার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান এখানে বলা হয়েছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে প্রথমে এসেছে রেক্ট্যাঙ্গেল থেকে। তো রেক্ট্যাঙ্গেল মানে কি যেন আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রটাকে কিন্তু আমরা এইভাবে আঁকি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। এটা হলো তার দৈর্ঘ্য, দৈর্ঘ্যগুলো সমান সমান্তরাল হবে, প্রস্থগুলো সমান সমান্তরাল হবে, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হবে। এরকম ছিল। তো আমাদের এতগুলা অবজারভেশন দরকার নেই। এখানে যেটা বোঝাতে চাচ্ছে, এখানে বোঝাতে চাচ্ছে দেখো দৈর্ঘ্য আর প্রস্থটা অসমান, সমান না। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ থাকে না, রো আর কলাম থাকে। তার মানে যে ম্যাট্রিক্সে রো আর কলাম সমান হবে না সেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। নামটা এসেছে কিন্তু এখান থেকে, রেক্ট্যাঙ্গেল থেকে, মানে আয়তক্ষেত্র থেকে। এখানে কনসেপ্ট কি ছিল? দৈর্ঘ্য প্রস্থ সমান হবে না। আর এখানে কনসেপ্ট কি? নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান হবে না। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন ডেফিনিশনটা দেখার চেষ্টা করি। এই যে ম্যাট্রিক্স উইথ দ্য আনইকুয়াল নাম্বার অফ রোস অ্যান্ড কলাম ইজ কল্ড এ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো একটা এক্সাম্পল আমরা অলরেডি দেখে ফেলেছি। তো এক্সাম্পলটা এমন, এখানে দেখো এই যে রো আছে 2টা, আর কলাম মানে কি লম্বালম্বি যেগুলো থাকে ভূমির উপরে, এই যে 3টা, তাহলে 2/3 হলো একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আসো দৈর্ঘ্য প্রস্থ তো সমানও হয়ে যায়। দৈর্ঘ্য প্রস্থ সমান হলে আমরা কোন ক্ষেত্র বলেছি এটাকে? এই যে যেটার দৈর্ঘ্য প্রস্থ দুটাই সমান, এটাকে আমরা বলেছিলাম ম্যাথমেটিক্সের ভাষায় বর্গক্ষেত্র। বর্গ মানে হলো স্কয়ার। বর্গ মানে কি? এই যে স্কয়ার। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স হবে কখন? যখন নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান হয়। এখানে তো দৈর্ঘ্য প্রস্থ, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা দৈর্ঘ্য প্রস্থ থাকে না, সেটা নাম্বার অফ রোস নাম্বার অফ কলাম হয়ে যায়। তাহলে এর এক্সাম্পলটা আমরা দেখি। স্কয়ার ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স উইথ দ্য সেম নাম্বার অফ রোস এন্ড কলাম ইজ কল্ড স্কয়ার ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল এখানে লেখা হয়েছে, যে এখানে রো আছে কয়টা? 3টা, যে কলাম আছে 3টা। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি বা অনুধাবন করতে পেরেছি। তারপরে আসো স্কয়ার ম্যাট্রিক্সের ট্রেস থাকে। যদি ম্যাট্রিক্সটি স্কয়ার হয় দেন ট্রেস থাকে। তো তোমার কথা হতে পারে, স্যার এই নন স্কয়ার হলে কি আসলে ট্রেস থাকে না? তো ট্রেসটা হলো তোমার ডায়াগোনালের সাথে জড়িত। এখন দেখো ডায়াগোনাল কিভাবে পাওয়া যায়। কিন্তু যদি তুমি আয়তক্ষেত্র চিত্রের মাধ্যমে জ্যামিতিক উপায়ে চিন্তা করো তাহলে তো ডায়াগোনাল পাওয়াই যাচ্ছে। এখানে বর্গ হলেও ডায়াগোনাল পাওয়া যাচ্ছে, বর্গক্ষেত্র হলে ডায়াগোনাল পাওয়া যাবে যদি সমান হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু আলাদা। তো ডায়াগোনাল পেতে হলে স্কোয়ারের ক্ষেত্রে আসো, দেখো এটা, এরপর এলিমেন্ট এটা, এরপর এলিমেন্ট এটা, দেন তুমি ডায়াগোনাল পেয়েছো। তাহলে এখানে চেষ্টা করো তো, এটা, তারপর এলিমেন্ট এটা, তারপর এলিমেন্ট নাই, কিন্তু দেখো ডায়াগোনাল হইলো। ডায়াগোনাল মানে এই বরাবর যাওয়ার কথা, কিন্তু এই বরাবর তো গেল না। তাই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে কিন্তু আসলে ডায়াগোনাল খুঁজে পাওয়া যায় না। কার ডায়াগোনাল খুঁজে পাওয়া যায়? স্কোয়ার ম্যাট্রিক্সে। তো এই ডায়াগোনালকে আমরা বলি প্রিন্সিপাল ডায়াগোনাল, মুখ্য, মুখ্য কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল মানে মুখ্য কর্ণ। তাহলে যেখানে মুখ্য কর্ণ জড়িত থাকবে সেখানে কিন্তু ট্রেস আছে। সেখানে কি থাকবে? ট্রেস। এখন আসো ট্রেসটা কি? ট্রেসটা হলো মুখ্য কর্ণে ম্যাট্রিক্সের যতগুলা এলিমেন্ট থাকবে তাদের যোগফল। এখানে কে কে আছে? 1 আছে, 3 আছে, 2 আছে। এই যে 1 3 2 এগুলা যোগ করলে যা আসবে সেটাই হবে এই ম্যাট্রিক্সের ট্রেস। তার মানে আসলে ট্রেস থাকবে স্কোয়ার ম্যাট্রিক্সে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে ট্রেস থাকবে না। তো ট্রেসকে যে এইভাবে লিখতে হবে এমনটা না। যদি ম্যাট্রিক্সের এইভাবে নাম দাও এটা এ, তাহলে ট্রেসকে তুমি এইভাবে লিখতে পারো, টি আর এ, মানে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এত। তাহলে কত হবে? 1 3 2 এগুলোর যোগফল, 1 প্লাস 3 প্লাস 2 এগুলোর যোগফল। তো যোগ করলে কত আসে? 86। তো আশা করি আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বুঝতে পেরেছি, স্কোয়ার ম্যাট্রিক্স বুঝতে পেরেছি। এখন আসো আমরা বুঝার চেষ্টা করব অ্যানাদার ম্যাট্রিক্স, সে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে বা কখন বলা হবে? ডায়াগোনাল হতে হলে তাকে কিন্তু আগে স্কোয়ার হতে হবে, তা না হলে ডায়াগোনাল হয় না।
তাহলে আগে ম্যাট্রিক্সটা হতে হবে স্কোয়ার, এই যে এই স্কোয়ার ম্যাট্রিক্স হুজ প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস আর নট অল জিরো বাট নন লিডিং ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো। তবে এই সেন্টেন্সটা পড়ে হয়তো বা তোমরা অনেক বেশি কিছু বুঝতে পারো নাই, দেখো এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করলে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। এখানে স্কোয়ার হতে হবে ম্যান্ডেটরি, তা না হলে ডায়াগোনাল হবে না, কারণ এই যে এইভাবে আমরা ডায়াগোনাল খুঁজে পাবো না, তো এটা তারপর একটা এরপর একটা, এখানে স্কোয়ার হওয়ার কারণে ডায়াগোনাল খুঁজে পেয়েছি। কিন্তু যদি নন স্কোয়ার হতো অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার হতো তখন কিন্তু আমরা ডায়াগোনাল খুঁজে পেতাম না। যে 1 3 9 প্রথমে এটা তারপর এটা, এই দেখো এখানে কিন্তু ডায়াগোনাল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হলে ফার্স্ট তাকে হতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান হতে হবে। দেন আরো কন্ডিশন আছে, এই ম্যাট্রিক্সের নাম ডায়াগোনাল দেওয়ার একটাই কারণ, কারণ তার ডায়াগোনালে কিছু বৈশিষ্ট্য আছে, না হলে তো আমরা এটাকে বর্গাকার ম্যাট্রিক্সে বলতে পারতাম। তো বৈশিষ্ট্যটা কি দেখো, আমি এই জিনিসগুলো মুছে দিই। বৈশিষ্ট্যটা হলো এখানে দেখো, বৈশিষ্ট্যটা হলো যে ডায়াগোনাল এলিমেন্টগুলা নন জিরো আছে, এগুলা নন জিরো, বাকিগুলা কিন্তু জিরো। তাহলে ডায়াগোনালের বাইরে যেগুলো আছে সেগুলা কিন্তু জিরো, আর অনলি ডায়াগোনালে যারা আছে তারা হলো নন জিরো। এই কথাটাই এখানে বলা হয়েছিল যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসগুলা নট অল জিরো, একটা হতে পারে কিন্তু সবগুলো জিরো হতে পারবে না। আর নন লিডিং যেগুলা অর্থাৎ যারা প্রিন্সিপাল ডায়াগোনালের বাইরে আছে তাদেরকে বলা হচ্ছে নন লিডিং। নন লিডিং এলিমেন্টগুলা আমাদের অবশ্যই কি হবে, নন লিডিং এলিমেন্টগুলা আমাদের অবশ্যই জিরো হতে হবে, তখন আমরা এটাকে বলতে পারবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে স্পেশাল ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি যে নন জিরো হওয়ার কারণে এটাই হলো তার স্পেশালিটি ডায়াগোনাল ম্যাট্রিক্সের, যার কারণে এর নাম দেওয়া হয়েছিল আসলে কর্ণ ম্যাট্রিক্স, মানে কর্ণে স্পেশাল ব্যাপারটা আছে। সেটা কি, এগুলা নন জিরো হবে, তো দুই একটা হয়তো জিরো হতে পারে কিন্তু একসাথে সবগুলাই জিরো হবে না। যেমন এটা জিরো হতে পারে কিন্তু এটা নন জিরো থাকবে, অথবা এই দুইটা জিরো হতে পারে, অন্তত অ্যাটলিস্ট সব জিরো হতে পারবে না, অ্যাটলিস্ট একটা নন জিরো থাকবে, বাকিগুলো জিরো হতেও পারে। তাহলে এর বৈশিষ্ট্য যেহেতু ডায়াগোনালে, তাহলে এই কারণে এটাকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো আশা করি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পেরেছি। এখন এর উপর বেস করে ডায়াগোনাল ম্যাট্রিক্সে এগুলো এবিসি আমি লিখেছি, তার মানে সংখ্যাগুলো আলাদা আলাদা লিখেছি। মনে করো 1 2 3 হতে পারে, 1 0 9 হতে পারে, এমন হতে পারে ডায়াগোনাল হবে। কিন্তু যদি এমন হয় যে সবগুলাই ওয়ান নন জিরো কিন্তু বাট ওয়ান, তাহলে ওইটা হলে ওই ডায়াগোনাল ম্যাট্রিক্সের কিন্তু স্পেশাল একটা নাম আছে, তো সেটাকে আমরা বলেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওটাকে বলেছি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি এভাবে থাকে এবং তার ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি ওয়ান হয় তখন সেটাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা টু অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে এখানে আছে তো দুইটা রো দুইটা কলাম, এটাকে যেহেতু রো কলাম সমান তো I2 দিয়ে প্রকাশ করা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্সকে। আর এখানে ওই যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলা ওয়ান করে, বাকিগুলো তো জিরো, ডায়াগোনাল হতে হবে জিরো হতে হবে, আর ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে দেন আইডেন্টিটি হয়েছে। তো আইডেন্টিটি হওয়ার একটাই কারণ, এখানে জাস্ট ওয়ান হলো ইউনিটি, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই ওয়ান হবে। আশা করি আইডেন্টিটি ম্যাট্রিক্স সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এখন আসো নেক্সট যেই ইয়েটা আমাদের থাকবে সেটা হলো আমরা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা কিভাবে পাবো সেটা একটু দেখি। তো ট্রান্সপোজ পাওয়া যাবে, আগে একটা ম্যাট্রিক্স তো থাকবে দেন তার ট্রান্সপোজ। তাহলে একটা ম্যাট্রিক্স নেই 1 2 3 4, তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা রো আর দুইটা কলাম আছে, দুইটা রো দুইটা কলাম, মানে ট্রান্সপোজ কিভাবে পাবো, মানে এটি কোনো কোনো বইতে টিটাকে ছোট হাতের লিখে, এটিটা কিভাবে পাবো, এটি পাবো জাস্ট এর রোকে কলাম বানিয়ে দিব অথবা কলামকে রো বানিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এটা ছিল 1 নাম্বার রো 1 2, এটাকে আমি বানিয়ে দিলাম এখানে 1 নাম্বার কলাম। এটা ছিল দেখো ভূমি সমান করালে তাহলে রো ছিল, আর এটাকে আমি এই যে খাড়াভাবে লিখেছি ভূমির উপর লম্বভাবে, তাহলে এটা হয়ে গেল কলাম। এটা ছিল 2 নাম্বার রো, এটাকে আমি লিখে ফেললাম 2 নাম্বার কলাম হিসেবে।
এটাই হচ্ছে ট্রান্সপোজ। কোন একটা ম্যাট্রিক্স জায়গায় দেওয়া থাকলে তার ট্রান্সপোজটা আমরা এইভাবে পাবো। তার মানে রোকে কলাম, কলামকে রো বানিয়ে ফেলবো। এটারও ডাইমেনশন কিন্তু 2x2 হলো। কিন্তু সবসময় যে 2x2 হবে এমনটা কিন্তু না। ম্যাট্রিক্স যদি ডিফারেন্ট হয়, মানে এটা স্কোয়ার হয়েছে বলে এটা 2x2 হয়েছে, কিন্তু যদি নন স্কোয়ার হয় মানে রেক্টেঙ্গুলার হয় তাহলে কিন্তু এমন থাকে না, সেম থাকে না। যেমন একটা নন স্কোয়ার ম্যাট্রিক্স আমরা নেই, সেটা হলো এইভাবে নিলাম 1 2 3, এখানে 4 9 0। তাহলে এর ট্রান্সপোজ কি হবে? ট্রান্সপোজ ট্রান্সপোজ হলো জাস্ট রোকে আমরা কলাম বানিয়ে ফেলবো, তাই তো? তাহলে এই যে এটা ছিল রো, এটা কলাম বানাও 1 2 3, আর এটা ছিল রো, এটাকে কলাম বানিয়ে 2 নাম্বার 9 এই যে 0। তাহলে কি হলো এখানে? এই যে রো হলো একটা, দুইটা, তিনটা। আচ্ছা এখানে আগে হিসাব করি, এখানে দুইটা রো, তিনটা কলাম ছিল, এই যে একটা, দুইটা, তিনটা, আর এখানে একটা, দুইটা, তিনটা রো, আর এখানে কলাম হয়ে যাবে একটা, দুইটা। তার মানে দেখো নন স্কোয়ার যদি হয়, রেক্টেঙ্গুলার হলে কিন্তু ট্রান্সপোজের ডাইমেনশন আর যে ম্যাট্রিক্স দেওয়া আছে তার ডাইমেনশনটা কিন্তু সেম থাকে। স্কোয়ার হলে সেম হচ্ছে, কারণ সেখানে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সমান থাকে। ওই জিনিসটা আমরা একটু দেখি যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কীভাবে পাওয়া যাবে। ইজ অবটেইন বাই চেঞ্জিং দিস রো ইন্টু কলাম, কলাম ইন্টু রোজ। যে কোনো একটা ঘটনা ঘটালেই হবে। জাস্ট আমি এটা দেখানোর চেষ্টা করেছি সুন্দরভাবে। এই যে ছিল রো, এই যে বানালাম কলাম, এই যে ছিল রো, এই যে বানালাম কলাম, এটা ছিল 3 নম্বর রো, এই যে 3 নম্বর কলাম। দেন আমরা ইকুয়াল ম্যাট্রিক্স সম্পর্কে কথা বলবো। ইকুয়াল ম্যাট্রিক্স মানে হলো সমান ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান, এই ব্যাপারটা। So two matrices are said to be equal if their corresponding elements are same and also dimension. তাহলে একটু দেখার চেষ্টা করি এক্সাম্পল। এই যে একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সের অর্ডারটা হলো 2x2। আরেকটা ম্যাট্রিক্স আমরা নেই, এটা হলো বি, এটারও ডাইমেনশন কিন্তু 2x2। তাহলে ডাইমেনশনটা সেম পেয়েছি, কিন্তু বলছে ডাইমেনশনও সেম হতে হবে, করাসপন্ডিং এলিমেন্টগুলো সেম হতে হবে। এন্ড করাসপন্ডিং এলিমেন্ট কারা? এটা হলো 1 1 পজিশন এলিমেন্ট, মানে 1 নাম্বার কলামের 1 নাম্বার রো এর, মানে 1 নাম্বার রো 1 নাম্বার কলামের এলিমেন্ট। এটাও 1 নাম্বার রো 1 নাম্বার কলামের এলিমেন্ট। তার মানে সেম পজিশন যারা হোল্ড করে তাদেরকে বলতেছি আমরা করাসপন্ডিং এলিমেন্ট। এখানে এটা 1 নাম্বার রোতে আছে, 2 নাম্বার কলামে আছে, ওকে। এখানেও 1 নাম্বার রোতে 2 নাম্বার কলামে আছে এটা। তার মানে এটার করাসপন্ডিং এলিমেন্ট হলো এটা। সিমিলার হইতে এটা হলো 2 নাম্বার রোতে 1 নাম্বার কলামে, এখানে যে 2 নাম্বার রোতে 1 নাম্বার কলাম এলিমেন্টটা হলো করাসপন্ডিং এলিমেন্ট। এখানে এটার করাসপন্ডিং কি হবে? তাহলে সিমিলারলি যেটা হবে, দেখো করাসপন্ডিং এলিমেন্টগুলো সেম, এই যে 1 1 2 2 3 3 4 1 1। তার মানে এখানে বলা হয়েছে দুইটা ম্যাট্রিক্স সমান হবে তখনই যখন আসলে দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সেম হতে হবে, তারপরে তাদের করাসপন্ডিং এলিমেন্টগুলো সমান হতে হবে। তা না হলে কিন্তু আসলে সমান হওয়ার কথা না। তো আমি সিম্পলি বুঝতে পারবো কিভাবে যে আসলে এগুলো সমান ম্যাট্রিক্স। তুমি একটাকে নিয়ে অপরটার উপর বসানোর চেষ্টা করো, যদি এলিমেন্টগুলো সব ম্যাচ হয়ে যায় তার মানে ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্সই সমান। তাহলে আমরা মনে রাখবো দুইটা ম্যাট্রিক্স সমান কখন হবে? যখন করাসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয়, এবং এই যে করাসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয় এবং ডাইমেনশন সমান হয়। এই দুইটা ব্যাপার যদি সমান থাকে দুইটা ম্যাট্রিক্স অবশ্যই ইকুয়াল হবে। ওকে, আমরা আশা করি এটাও বুঝতে পেরেছি। দেন আমরা ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স বলবো। তো ম্যাট্রিক্স এর ক্লাসিফিকেশন হলো আসলে দুইটা। সেটা কেমন? এর নাম্বার অফ কলাম এন্ড নাম্বার অফ রো এর উপর বেস করে এই ক্লাসিফিকেশনটা হয়েছে। তো সেখানে একটা হলো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হলো স্কোয়ার ম্যাট্রিক্স। কারণ কি, এখানে নাম্বার অফ কলাম নাম্বার অফ রো অসমান, সেটা হলো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আর স্কোয়ার ম্যাট্রিক্স হলো নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান, সেটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এই দুই টাইপের ম্যাট্রিক্স ছাড়া আর কোনো ম্যাট্রিক্স কিন্তু হতে পারে না। যে কোনো ম্যাট্রিক্স নাও, সে ফর এক্সাম্পল আমরা যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সের কথা বলি বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা বলি, তো লিখি না, আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেটা ছিল 1 0 0 1। তাহলে এটা কত বাই কত আছে? 2x2। দুইটা রো আছে, এই যে দুইটা কলাম আছে। তাহলে এই যে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান, তাই এটা অবশ্যই স্কোয়ারে চলে আসবে। আরেকটা ম্যাট্রিক্স আমি এমন লিখলাম 1 2 3 9 0 4। তাহলে এখানে নাম্বার অফ রো হলো দুইটা, নাম্বার অফ কলাম হলো তিনটা, রো কলাম সমান না, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার হয়ে
জগতে যত ম্যাট্রিক্স তুমি খুঁজে পাবে সবগুলা হয় রেক্টেঙ্গুলার হবে, না হলে স্কোয়ার শেপের। তো থ্যাংক ইউ এভরিবডি।